শনিবার সকালে ক্লাইন মোরেত্তি ঘুমের মধ্যেই মাথা ঘষতে ঘষতে বিছানা থেকে উঠল। তার ঘুমটা ভালো হয়নি, কারণ স্বপ্নের মধ্যে বিভিন্ন নারীরা বারবার এসে তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। আবার ঘুমানোর আগে আবেগ শান্ত করতে তার কয়েক সেকেন্ড সময় লেগে গেল। ক্লাইন মোরেত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস এই দুর্বলতা শুধু 6 ঘণ্টার জন্য থাকে, মাঝরাতে তো আর বের হতে হয় না। তাছাড়া কাজের মেয়েদের সামনেও পড়তে হয়নি। বিছানার পাশে থাকা দড়িটা টেনে সে তার ভৃত্যকে ডাকল। বাইরে অপেক্ষায় থাকা বাটলার ওয়াল্টার তার প্রভুর পোশাক নিয়ে ঘরে ঢুকল। ক্লাইন মোরেত্তি ভাবল, ম্যাজিক মিরর অ্যারোডস কি বলেছিল সে ঠিক জানে না। বাটলার ওয়াল্টার তার সামনে আসার সময় কেন যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাটলার ওয়াল্টার যে ধরনের নারীদের পছন্দ করার কথা বলেছিল, সেটা কি সমাজের চোখে খুব অদ্ভুত? ক্লাইন মোরেত্তি শুধু শেষ দিকে ম্যাজিক আয়নার কথা শুনেছিল, তার আগে কি ঘটেছিল তা সে জানে না। সে অবশ্য স্বপ্নের মাধ্যমে এসব জানার চেষ্টা করল না, কারণ তার মনে হল না এসবের কোনো প্রয়োজন আছে। বাটলার ওয়াল্টার যে চরিত্রের মানুষ, তাতে সে কাউকে পছন্দ করলেও তো সাহস করে এগিয়ে যাওয়ার মতো মানুষ নয়। পোশাক পাল্টে ক্লাইন মোরেত্তি দোতলায় খাবার ঘরের দিকে গেল। বাটলার ওয়াল্টার রোজকার মতোই সাদা দস্তানা পরে দরজার কাছে দাঁড়িয়েছিল। ডোয়াইন দান্তেশকে আসতে দেখে সে এক ধাপ এগিয়ে গিয়ে ভদ্রভাবে মাথা নত করল। বাটলার ওয়াল্টার বলল, শুভ সকাল স্যার। আজ আপনার 2টো পাঠ আছে। সন্ধ্যায় আপনি পোর্টল্যান্ড মোমেন্টের বাড়িতে আয়োজিত ভোজ সভায় যোগ দেবেন। পোর্টল্যান্ড মোমেন্ট থাকতেন 100 বোকল্যান্ড স্ট্রিটে। তিনি ব্যাকল্যান্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন পূর্ণকালীন অধ্যাপক এবং লোয়েন কিংডম ইম্পিরিয়াল সায়েন্স ইনস্টিটিউটের একজন ফেলো। বেশ কয়েকটি ধাতব সংকর আবিষ্কার করায় তিনি লাইট অফ মেশিনারি পুরস্কার পেয়েছিলেন এবং শিক্ষাজগতে তিনি টুরানি ফন হেলমোসুইনের পরেই ছিলেন। এছাড়া তার আবিষ্কৃত ধাতব সংকরগুলো জাহাজ ও স্টিম ইঞ্জিন তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। শুধু পেটেন্ট থেকেই তিনি কয়েক লক্ষ পাউন্ডের মালিক হয়ে উঠেছিলেন। বাটলার ওয়াল্টারের কথা শুনে ক্লাইন মোরেত্তি তার দিকে তাকাতেই খেয়াল করল, তার চোখের নিচে কিছুটা কালচে দাগ। চোখের নিচের অংশটা একটু ফোলা, যার ফলে তাকে স্বাভাবিকের চেয়ে আলাদা দেখাচ্ছিল, যেন সে সারা রাতে একদমই ঘুমাতে পারেনি। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল, ফেসলেসের ক্ষমতা না থাকলে ডোয়াইন দান্তেশকেও হয়তো একই রকম দেখাত। সে করুণার চোখে তার দিক থেকে নজর সরিয়ে নিল এবং আর কিছু বলল না। মাথা নেড়ে তার অভিবাদনের জবাব দিয়ে সে খাবার ঘরে ঢুকে পড়ল। সত্যি বলতে, ক্লাইন মোরেত্তি তার প্রতি বেশ মুগ্ধ ছিল। একটা ডিমোনেসের সাথে নিয়মিত দেখা হওয়া সত্ত্বেও সে নিজের কল্পনাকে নিয়ন্ত্রণে রেখেছিল এবং তার কাছে আনন্দ খুঁজতে যায়নি। রাতে একা থাকার সময় শুধু কিছু দুঃস্বপ্নই তাকে পেয়ে বসত। মনে রাখতে হবে যে একটি ডিমোনেস, বিশেষ করে যে প্লেজার সিকোয়েন্স পার করেছে, তার আকর্ষণ পুরুষদের ওপর বিয়ন্ডারের প্রভাবকেও ছাপিয়ে যায়। তার প্রতিটি নড়াচড়া এমন এক মায়াবী আবেশ তৈরি করে যে কোনো পুরুষ তার কাছে গেলেই যেন নেশাগ্রস্ত হয়ে হারিয়ে যায়। এটা অনেকটা আফিমের মতো, যা ধীরে ধীরে এমন গভীরে চলে যায় যে ডিমোনেস এর দেওয়া আনন্দ থেকে নিজেকে সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। হয়তো শুধু সমকামী পুরুষরাই এই আকর্ষণ কার্যকরভাবে রুখতে পারত। অবশ্য ক্লাইন মোরেত্তির সন্দেহ ছিল যে সমকামী পুরুষরাও এর থেকে পুরোপুরি মুক্ত নয়, কারণ এতে মানুষের মন এবং হরমোনের ওপর প্রভাব পড়ে, যা স্বাভাবিক নয় এমন পরিবর্তন তৈরি করে। তাছাড়া প্রচুর ডিমোনেস শুরু থেকেই পুরুষ ছিল। এটা মানুষের মানসিক বাধা কমিয়ে দেয়। ঠিক এই কারণেই একজন সিকোয়েন্স 5 বিয়ন্ডার হওয়া সত্ত্বেও ট্রিসি বা ট্রিসিয়ের মতো ডিমোনেসদের মুখোমুখি হওয়ার সময় ক্লাইন মোরেত্তিকে সবসময় সতর্ক থাকতে হতো। সে ভয় পেত কোনো ভুল করলেই হয়তো সে তাদের মোহে জড়িয়ে পড়বে। এমন প্রভাব থেকে সে নিজেও মুক্ত নয়। সাধারণ মানুষ হিসেবে বাটলার ওয়াল্টারের কথা তো বাদই দিলাম, এটা কেবল ইচ্ছাশক্তি দিয়ে আটকানো সম্ভব নয়। হয়তো প্রিন্স অ্যাডেসেকের মৃত্যু বা তার নিজের উন্নতির ফলেই ট্রিসি তার ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। ক্লাইন মোরেত্তি ভাবল, বাটলার ওয়াল্টার তো একজন সাধারণ মানুষ, বড়জোর সে সিকোয়েন্স 9 বা সিকোয়েন্স 8 হতে পারে। এই অবস্থায় নিজেকে ধরে রাখা তার প্রচণ্ড আত্মসংযম প্রমাণ করে। সে প্রিন্স এডেসাক এর প্রতি খুব অনুগত এবং নিজের স্ত্রী ও কন্যাকে ভালোবাসে। দীর্ঘশ্বাস ফেলে ক্লাইন মোরেত্তি খেতে বসল। আজকের নাস্তায় তার প্রিয় ডেজি পাই ছিল, যার থেকে বের হওয়া তেল তাকে লোভী করে তুলছিল। রাতের গভীর সমুদ্র প্রায় কুচকুচে কালো, মাঝে মাঝে যেন হালকা লালচে আভা মিশে আছে। দিনের চেয়ে সমুদ্র এখন অনেক শান্ত ও চুপচাপ। আলজার উইলসন জাহাজের সামনের দিকে দাঁড়িয়ে দূরে ঢেউয়ের দিকে তাকিয়ে রইল। বাইরে থেকে তাকে শান্ত দেখালেও ভিতরে ভিতরে সে ভীষণ অস্থির হয়ে উঠছিল। তার সামনেই সোনিয়া আইল্যান্ডের উত্তরে অবস্থিত অ্যাবিস মেলস্ট্রম। এটি এমন এক ভয়ঙ্কর ঘূর্ণিপাক যা কোনো সংকেত ছাড়াই দেখা দেয় বলে কোনো জাহাজই এই বিপজ্জনক জলসীমায় ঢুকতে চাইত না। রিপোর্ট জমা দিয়ে পাসু আইল্যান্ড ছেড়ে আসার পর আলজার উইলসন ব্লু অ্যাভেঞ্জারকে সোজা উত্তরের দিকে নিয়ে গিয়ে
সোনিয়া আইল্যান্ডকে ঘিরে এই এলাকার দিকে রওনা হয়েছিল। মাঝপথে তারা সময় নষ্ট না করে রসদ নেওয়ার জন্য একটি বন্দরে ভিড়েছিল। উত্তরের দিকে যাওয়ার জন্য তাকে কেউ সন্দেহ করবে কিনা তা নিয়ে আলজার উইলসন চিন্তিত ছিল না। চার্চ অফ স্টর্মস তাদের ক্যাপ্টেনদের সোনিয়া সি এবং ফগ সি এর উত্তরে পাঠাতে পছন্দ করত, যাতে ফেসাক এম্পায়ার, ইন্টিস কিংডম, চার্চ অফ দ্য ইটার্নাল ব্লেজিং সান এবং চার্চ অফ দ্য গড অফ কম্ব্যাটের খবর পাওয়া যায়। নিজের জাহাজের দিকে তাকিয়ে আলজার উইলসন ডেক দিয়ে হেঁটে গিয়ে পকেট থেকে টিনের তৈরি একটা কবচ বের করল। তালুতে রেখে সে মন্ত্র উচ্চারণ করল, স্টর্ম। একটি নীল রঙের শিখা জ্বলে উঠে কবচটিকে গ্রাস করল। আলজার উইলসন হঠাৎ নিজের নিচের সমুদ্রের সমস্ত মাছের সাথে এক অদ্ভুত আত্মীয়তা অনুভব করল। সেই মুহূর্তে দুই পক্ষই মানসিক স্তরে একে অপরের সাথে যোগাযোগ করতে পারল। পাসু আইল্যান্ড থেকে রসদ নেওয়ার সময় এই টিনের কবচটি সে সংগ্রহ করেছিল, যা তাকে সমুদ্রের প্রাণীদের সাথে যোগাযোগ করার ক্ষমতা দেয়। ভাবনার মাঝে আলজার উইলসন কোনো গোপন খবর পাওয়ার কথা ভাবল না। সে শুধু অপেক্ষা করছিল কখন ব্লু অ্যাভেঞ্জারের অ্যাবিস মেলস্ট্রমের কাছাকাছি পৌঁছাবে এবং দ্বিতীয়বার চেষ্টা করা যাবে। সময় গড়িয়ে যাচ্ছিল। প্রায় ১০০ বার ব্যর্থ হওয়া আলজার উইলসন অবশেষে একটি মাছের কাছ থেকে অবনেন্স্কদের থাকার জায়গা সম্পর্কে জানতে পারল। সে ভাবল, যদি না জানতাম যে লক্ষ্যবস্তু অ্যাবিস মেলস্ট্রমের কাছে, তবে এতদিনে হাল ছেড়ে দিতাম। জোর করে খুঁজে বের করা সত্যি খুব কঠিন। পকেটে হাত দিয়ে দেখল তার বেশিরভাগ অ্যাফিনিটি চার্ম শেষ হয়ে গেছে, শুধু ৫টি বাকি আছে। ফিরে গিয়েই আবার কিছু কবচ সংগ্রহ করতে হবে। অন্যরা যেন বুঝতে না পারে আমি এগুলো সব খরচ করে ফেলেছি। শুনেছি রডস্টেড আর্কিপেলেগো এর রেজিস্ট্যান্সের কাছে প্রচুর আছে। ভাবনার মাঝেই সে সদ্য জানা জায়গার দিকে ব্লু অ্যাভেঞ্জার অভিমুখ ঘুরিয়ে নিল। প্রায় ১ ঘণ্টা পার হওয়ার পর ব্লু অ্যাভেঞ্জার থেমে গেল। আলজার উইলসন ব্যাগ থেকে একটি সিল করা ধাতব বোতল বের করল। এটি স্যাঙ্গুইন অ্যানেস্থেটিক গ্যাস, যা কিনতে সে দ্য মুনের কাছ থেকে ১৩০ পাউন্ড খরচ করেছিল। এর কার্যকারিতা নিয়ে তার মনে কোনো সন্দেহ ছিল না, কারণ অতীতে সে এটা একবার ব্যবহার করেছিল। ব্লু অ্যাভেঞ্জার যেহেতু একটি ভুতুড়ে জাহাজ, তাই রাতে এটিকে চালানোর জন্য বেশি লোকের প্রয়োজন হতো না। প্রতি রাতে শুধু একজন পাহারাদার থাকত, যাতে জাহাজটি কোনো বিপজ্জনক এলাকায় ঢুকে না পড়ে। ক্যাপ্টেন হিসেবে আলজার উইলসন নিজেই সেই রাতে ডিউটির ব্যবস্থা করেছিল, যেন কেউ কিছু বুঝতে না পারে। প্রস্তুতি শেষ করে সে নাবিকদের দরজার সামনে গিয়ে একটি ধাতব পাইপ বের করে বোতলটি খুলল। প্রতিটি ঘরে সে গ্যাস ছড়িয়ে দিল, এমনকি স্টোর রুমটিও বাদ দিল না, যদি কেউ সেখানে ঘুমানোর বদলে তাস খেলে। সব কাজ শেষে আলজার উইলসন ওষুধের কথা না ভেবেই সব উপাদান সাথে নিয়ে হাঙরের চামড়ায় তৈরি ডাইভিং স্যুট পরে নিল। স্টারবোর্ড থেকে সে কোনো শব্দ ছাড়াই জলে ঝাঁপ দিল। অন্ধকার ও শান্ত জলের নিচে আলজার উইলসনের চোখ ধীরে ধীরে গাঢ় নীল হয়ে উঠল, যা দিয়ে সে চারপাশ স্পষ্ট দেখতে পাচ্ছিল। জলের নিচের বাতাসে সে আরামসে শ্বাস নিয়ে একদম অন্ধকার গভীর সমুদ্রে পৌঁছাল। তারপর সে আবার অ্যাফিনিটি চার্ম ব্যবহার করে বিভিন্ন আকার ও আকৃতির মাছের সাথে যোগাযোগ করল। মাছের উপদেশে আলজার উইলসন দিক ঠিক করে সাঁতার কেটে এমন এক জায়গায় পৌঁছাল, যা দেখতে অনেকটা জলের নিচের আগ্নেয়গিরির মতো। মাছেরা আসলে জানত না যে সেখানে কোনো অবনিন্স্ক থাকে। তারা শুধু জানত যে তাদের জাতের অনেক মাছ এবং বড় শিকারী প্রাণীরা আশেপাশে অদৃশ্য হয়ে যায়। নিজের বিয়ন্ডের ক্ষমতা ব্যবহার করে আলজার উইলসন দূরে তাকিয়ে বিশাল এক আগ্নেয়গিরির গুহা দেখতে পেল। অজগর সাপের চেয়েও মোটা সব তাঁবু গুহা থেকে বেরিয়ে আসছিল। বিশাল চোষক আর অদ্ভুত চামড়া এবং ব্লু অ্যাভেঞ্জারের চেয়েও কয়েক গুণ বড় সেই গুহা দেখে আলজার উইলসন কিছুটা আতঙ্কিত হয়ে পড়ল। সে কাছে যাওয়ার সাহস পেল না। সে ভাবল, অবনেন্স্ক অন্তত সিকোয়েন্স ৫-এর শক্তিশালী প্রাণী, তাছাড়া এর শরীরও খুব ভয়ঙ্কর। নিশ্চিত হলাম এটাই আমার লক্ষ্য। সতর্কভাবে সাঁতার কেটে আলজার উইলসন সেই ভয়ঙ্কর জায়গার কিছুটা দূরে থামল। সব নিশ্চিত করার পর সে আবার সেই কবচ ব্যবহার করল। এরপর সে তার মানসিক শক্তি জল দিয়ে গুহার ভেতরে পাঠানোর চেষ্টা করল, যাতে ভেতরে থাকা শক্তিশালী সত্তার সাথে যোগাযোগ করা যায়। বিশাল মানসিক শক্তি ধীরে ধীরে শান্ত হল, হাজার হাজার চিন্তা বেরিয়ে আসতে লাগল। মুহূর্তের মধ্যে সেই প্রাণীর মানসিকতা আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হল। গর্জন! ভয়ঙ্কর এক শব্দের সাথে গুহাটি থেকে এক অদ্ভুত ঘূর্ণিপাক তৈরি হল, যা চারপাশের জল, আবর্জনা আর আলজার উইলসনকে নিজের দিকে টেনে নিতে লাগল। সে বুঝল এটি শত্রুভাবাপন্ন। আলজার উইলসনের চোখের মনি সংকুচিত হয়ে গেল। সে পিছন দিকে সরে পালানোর চেষ্টা করল। কয়েকটা বিয়ন্ডের ক্ষমতা ব্যবহার করার পর সে সেই ঘূর্ণিপাকের প্রভাব থেকে পালাতে পারল। সে আর সেই আগ্নেয়গিরির কাছে থাকার সাহস পেল না, দ্রুত জলের উপরে উঠে এল। প্রায় ১ মিনিট পর সেই বিপজ্জনক এলাকা থেকে বেঁচে ফিরে আলজার উইলসন জলের বুদবুদ ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
সে ভাবল সেই অবনেন্স্ক সমুদ্রের প্রাণীদের সাথে অ্যাফিনিটি বাড়ায় এমন কব্জকেও রুখে দিতে পারে। তার কি তবে ঈশ্বরের আভা থাকা জিনিসগুলোতে ঘৃণা আছে? কিছুক্ষণ ভাবার পর আলজার উইলসন এই সুযোগ নষ্ট করতে চাইল না। সে মন শক্ত করল, কারণ সে এতদূর চলে এসেছে। সে জলের মাঝেই এলভিশ ভাষায় প্রার্থনা শুরু করল, দ্য ফুল দ্যাট ডাজন্ট বিলং টু দিস এরা।